পথে প্রবাসের পর্ব ২। নতুন দেশে এলে মানুষের সবকটা ইন্দ্রিয় একসঙ্গে এমন সচেতন হয়ে ওঠে যে মিষ্টান্নের দোকানে শিশুর মতো মানুষ কেবলই উতলা হয়ে ভাবে কোনটা ছেড়ে কোনটা দেখি, কোনটা ছেড়ে কোনটা শুনি, কোনটা রেখে কোনটা নিই। একান্ত তুচ্ছ যে সেও নবীনত্বের রসে ডুব দিয়ে রূপকথার দাসী কন্যার মতো রানীর যৌবন নিয়ে সম্মুখে দাঁড়ায়। বলে, দেখো দেখো, আমাকে দেখো, আমি ভালো নই মন্দ নই, সুন্দর নই কুৎসিত নই, আমি রূপবান, আমি নতুন। তখন মানুষের ভেতরকার রসিকটি দেহদুর্গের চার দেয়ালের ১০ জানালা খুলে দিয়ে জানালার ধারে বসে। সে নীতি নিপুণ নয়, সে ভালো মন্দ ভাগ করে ওজন করে বিচার করতে পারে না। সে কেবল দেখতে শুনতে চাখতে ছুঁতে চায়, কিন্তু কত দেখবে, কত শুনবে, কত চাখবে, কত ছোঁবে। হায়, আমার যদি সহস্রটা চোখ, সহস্রটা কান থাকতো, আর থাকতো সহস্রটা, না না, ৫০০টা মন, তাহলে জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ এমন ব্যর্থ যেত না। তাহলে আমি হাল ছেড়ে দিয়ে ঘরের কোণে বাতির নিচে আগুনের দিকে পিঠ করে বসে বসে বিচিত্রার জন্য ভ্রমণ কাহিনী লিখতুম না। আমি আর এক বিচিত্রার দুলোক ভুলোক ব্যাপী অফুরন্ত লীলা উপভোগ করতে পথে বেরিয়ে পড়তুম। কিন্তু দুলোকব্যাপী? হায়, লন্ডনের কি দুলোক আছে! লন্ডনের লঙ্কাপুরীতে ভুবনের ঐশ্বর্য আহৃত, কিন্তু আকাশ নেই, সূর্য নেই, চন্দ্র নেই, তারা নেই। দিনের পর দিন যায়, সূর্য ওঠে না। আকাশ মানিনীর মতো মুখ আঁধার করে রাখে, আর আমরা নিরীহ লন্ডনবাসীরা পিতামাতার দ্বন্দ্বে অবোধ শিশুর মতো অবহেলিত হয়ে আলোর ক্ষুধায় অতিষ্ঠ হই। আমাদের জ্যেষ্ঠরা যারা লন্ডনের কোলে দীর্ঘকাল আছেন তারা হিন্দু বিধবার মতো উপবাস সইতে অভ্যস্ত, কিন্তু আমরা কনিষ্ঠরা আলোর দেশ থেকে সদ্য আগন্তুক, ডাল ভাতের বদলে মাংস রুটি খেয়ে দেহ ধারণ করতে পারি যদাচ, তবু সূর্যের আলোর অভাবে গ্যাসের আলো ছুঁয়ে মনের বৃন্তে ফুল ধরাতে পারি না। শুনেছি রবীন্দ্রনাথ ইউরোপে এলে শ্রীকৃষ্ণ বিয়োগে অর্জুন যেমন গান্ডীব তুলিতে অক্ষম হয়েছিলেন, রবির বিরহে কবিতা লিখতে তেমনি অক্ষম হন। আলোর দেশের মানুষের দেহ আলোর সঙ্গে ছন্দ রেখে গড়া, তার লোমকূপে আলোর আকাঙ্ক্ষা জঠর জ্বালার মতোই সত্য। সেই দেহের উপরে যখন সপ্তাহের পর সপ্তাহ অনবচ্ছিন্ন অন্ধকারের চাপ পড়ে, তখন মন বেশি দিন অস্বস্তির ছোঁয়া চালাতে পারে না। সূর্যাস্তের পরে তরুর মতো মাথা যেন নিস্তেজ হয়ে নুয়ে পড়ে। এক এক দিন কালো কুয়াশায় দিনের ভেতর রাতের জের চলে, রাতের দুঃস্বপ্ন যেন বুকের উপর বসে ক্ষান্ত হয় না, দিনের বেলা মনের উপরেও চাপে। এক এক দিন সাদা কুয়াশায় সামনের মানুষ দেখা যায় না, পদাতিকের দল চলি চলি পা পা করে শিশুর মতো হাঁটে, মোটর গাড়িতে ঘোড়ার গাড়িতে মন্থরতার প্রতিযোগিতা বাঁধে। তবু তো শুনি গাড়িতে গাড়িতে মাথা ফাটাফাটি হয়, পথের মানুষ গাড়ি চাপা পড়ে মরে। হঠাৎ এক এক দিন মেঘ ধোয়া কুয়াশার পর্দা তুলে আকাশের অন্তঃপুরে সূর্যের পদপাদ হয়, আমাদের মুখের উপরে খুশির হাসির লহর খেলে যায়। ২-৩ সপ্তাহে একদিন করে আলোর জোয়ার আসে, ২-১ ঘন্টায় তার ভাটা পড়ে, তবু সেই ২টি-১টি ঘন্টার জন্য আমরা সমরখন্দ ও বোখারা দান করতে রাজি আছি। ১ সহস্র ক্যান্ডেল পাওয়ার বিশিষ্ট বিজলির আলোর চেয়ে ১ কণা সূর্যের আলোর দাম যে কত বেশি, তা যেদিন নয়নঙ্গম হয় সেদিন। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, সে মহাদানের মূল্য হৃদয়ঙ্গম করে লন্ডনের বিভব সম্ভোগ তুচ্ছ মনে হয়। ২ বাত ১ আধবার চাঁদ দেখা যায়। আমার বিরহী বন্ধুটি খবর দিয়ে যায় চাঁদ উঠেছে। ৭ সমুদ্র পেরিয়ে আসা চাঁদ, কোনো বিরহিণীর পাঠিয়ে দেওয়া চাঁদ। আমাদের কাছে চাঁদের মতো আশ্চর্য আর নেই। সে তো কেবল আলো দেয় না, সে দেয় সুধা। বিজলির আলোর সঙ্গে তার তফাৎ ওইখানে। সভ্যতা আমাদের কেরোসিনের আলোর পরে গ্যাসের ও গ্যাসের আলোর পরে বিজলির আলো দিয়ে অন্ধকার থেকে আলোকে নিয়ে চলেছে, কিন্তু প্রকৃতি আমাদের যে দয়া করে সুধাটুকু দিয়েছে, সভ্যতা তার পরিমাণ বাড়াতে পারেনি। কথা হচ্ছিল, নতুন দেশে এলে মানুষের সবকটা ইন্দ্রিয় একসঙ্গে এমন সচেতন হয়ে ওঠে যে মানুষের দশা হয় সেই ভদ্রলোকের মতো, যে ভদ্রলোক এক পাল আত্মীয় পরিবৃত হয়ে কাশিতে বা পুরীতে ট্রেন থেকে নামেন। ১০টা পান্ডা যখন ১০টি আত্মীয়কে ছিনিয়ে নিয়ে ১০ দিকে রওনা হয় এবং আরো ১০টা এসে কর্তার ১০ অঙ্গ ধরে টান মারে, তখন তার যে অবস্থা হয়, আমার মনেরও এখন সেই অবস্থা।
ঘর ছেড়ে একবার যদি বার হই তো লন্ডন শহরের সবকটা রাস্তা একসঙ্গে আহ্বান করতে থাকবে, এদিকে বন্ধু এদিকে। সবকটা মাঠ, উদ্যান, সবকটা মিউজিয়াম, আর্ট গ্যালারি, থিয়েটার, কনসার্ট সমবেত স্বরে গান করে উঠবে, এখানে বন্ধু এখানে। তাদের আহ্বান যদি নাই শুনি, যদি কোনো একটা রাস্তা ধরে খ্যাপার মতো যেদিকে খুশি পা চালাই, তবে মানবের শোভাযাত্রা থেকে কত রঙের পোশাক, কত ভঙ্গির সাজ, কত রাজ্যের ফুলের মতো মুখ আমার চোখ দুটিকে এমন ইঙ্গিতে ডাকবে যে মনটা হাল ছেড়ে দিয়ে ভাববে, এর চেয়ে চুপ করে ঘরে বসে ভ্রমণ কাহিনী লেখা ভালো। বৈরাগ্য বিলাসীর মতো সমস্ত ইন্দ্রিয় নিরুদ্ধ করে সর্বপ্রলোভনের অতীত হওয়া ভালো, সুরদাসের মতো দুটি চক্ষু বিদ্ধ করে ভুবনমোহিনী মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া ভালো। আমি ঘরে বসে লিখছি, আমার চোখ জোড়া অশ্বমেধের ঘোড়ার মতো ভূপ্রদক্ষিণে বেরিয়েছে। প্রথমে যেখানে গেল সেটা আমাদের বাড়ির পাশে টেনিস কোর্ট। সেখানে যুবক যুবতীরা লাফিয়ে লাফিয়ে ছুটে ছুটে হেসে হেসে খেলছে। যে দুটো জাতির পরস্পরের থেকে শতহস্ত ব্যবধান থাকা উচিত, সেই দুটো জাতি যে বয়সে মানুষের শিরায় শিরায় ভোগবতীর বন্যা ছোটে, সেই বয়সে কেবল যে স্বাস্থ্যের জন্য শীত বাতাসের মধ্যে আঁধার আকাশের তলে খেলা করছে তা নয়, সেই সঙ্গে এত প্রচুর হাসছে যে ভারতবর্ষের লোক মোহাম্মদপুরের আমল থেকে আজ অবধি সব মিলিয়ে এত হাসেনি। আমার চোখ ঘরের জানালা ছেড়ে রাস্তায় নামলো। আমাদের পাড়ার বাড়িগুলো এক পায়ে দাঁড়িয়ে থাকা ঘুমন্ত বকের মতো নিস্তব্ধ। এটা একটা শহরতলি। সামনের বাড়ির ঝি মাটিতে হাঁটু গেড়ে কোমরে কাপড় পেঁচিয়ে সিঁড়ির ওপর নেতা বুলাচ্ছে। তার হাত প্রতি দেশের কল্যাণী নারীর মতো। ধুলাজের স্পর্শ পেয়ে প্রত্যহ সূচি হয়। আমার চোখ এগিয়ে চলল। এরপরের রাস্তাটা পাহাড় থেকে নেমেছে। তার নামবার মুখে খাস লন্ডন। নামতে নামতে দেখছি ছেলের দল পায়ে চাকা বেঁধে ফুটপাতের ওপর দিয়ে শো করে নেমে চলেছে। চলতে চলতে বাঁধালো হয়তো কোনো বুড়ো ভদ্রলোকের গায়ে ধাক্কা। বার্ধক্যের চোখ তারুণ্যের দিকে কোমল ভাবে চাইল। ছোট মেয়েরা দোকানের কাচের বাইরে থেকে ভেতরের কেক চকলেটের দিকে লুব্ধ নিরাশ দৃষ্টি ফেলছে। হয়তো দার্শনিকের মতো ভাবছে, কমল যদি এত সুন্দর তো কমলে কণ্টক কেন? চকলেট যদি এত সুস্বাদ তো চকলেটের চারপাশে কাচের বেড়া কেন? আমার চোখ পথে চলতে চলতে দেখছে মদের দোকানের উপর বিজ্ঞাপনের নামাবলী, গির্জার দ্বারদেশে মুদ্রিত ধর্মানুশাসন, কসাইয়ের দোকানে দোদুল্যমান মৃতচর্ম পশুর সব, কেমিস্টের দোকানে নানা রোগের দাওয়াই, পোশাকের দোকানের কাচের এক পারে হঠাৎ থামা নারীর কৌতূহল দৃষ্টি, অন্য পারে চোখ ভুলানো পোশাকের নমুনা ও দাম। ফলের দোকানের কর্মচারিণী বাইরের কাজ ধুয়ে মুছে পরিষ্কার করছে। এমপ্লয়মেন্ট এজেন্সির কর্ত্রী ঝিদের জন্য গিন্নি ও গিন্নিদের জন্য ঝি ঠিক করে দিচ্ছেন। সরকারি স্কুলের এক প্রান্তে ছেলেরা ও অপর প্রান্তে মেয়েরা সমান বিক্রমে মাতামাতি করছে। তাদের ভাগ্য ভালো ভারতবর্ষে জন্মায়নি। সে দেশে জন্মালে এতদিনের ছেলেরা গোপাল হয়ে উঠত, মেয়েরা মেয়ের মা হতো। আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনের কাছে এসে আমার চোখ দোটানায় পড়েছে। ট্রেনে চড়বে না বাসে চড়বে? বাসেই উঠলো, দোতলার এক কোণে আসন নিল। দুপাশে দোকান বাজার, দোকানে ক্রেতাকৃতির ভিড়, কর্মচারিণীদের ব্যস্ততা, উভয় পক্ষে শিষ্টাচার। রেস্তোরাঁ, দলে দলে নরনারী আহারে রত, পরিবেশনকারিণীদের মরবার ফুরসত নেই। ছুরি কাটা প্লেটের ঝনৎকার, সুখভোগ্য খাদ্যপেয়ের সুগন্ধবাহী ধোঁয়া। রেস্তোরাঁর বাইরে অন্ধ ভিক্ষুক চিরধারিণী পত্নীর হাত ধরে দেশলাই বেচছে বা বাজনা বাজাচ্ছে বা ফুটপাতে ছবি আঁকছে। রাস্তা মেরামত করছে কুলিরা। তাদের পরিধান কাদামাখা ও জীর্ণ, মুখে প্রতিদেশের কুলি মজুরের মতো সরলতা ব্যঞ্জক প্রাণখোলা হাসি। জমকালো পোশাক পরা অশ্বারোহী সৈনিক চলেছে। বুড়িরা হাই তুলতে তুলতে নির্নিমেষে দেখছে। গত যুদ্ধে তাদের এমনি সব ছেলেরা তো মরেছে। তরুণীরা গৃহ বাতায়ন থেকে উল্লাসধ্বনি করছে। যৌবন যে ঠেকেও শেখে না, হারিয়েও হারায় না। থিয়েটারের ম্যাটিনির সময় হল টিকিট কেনবার জন্য স্ত্রী পুরুষ কিউ করে দাঁড়িয়েছে। দুজনের পেছনে দুজন। পুরুষের চেয়ে স্ত্রী সংখ্যা বেশি। সর্বত্র পুরুষের চেয়ে স্ত্রী সংখ্যা বেশি। সভা সমিতিতে, স্কুল কলেজে, থিয়েটার, কনসার্টে, দোকানে, আপিসে সর্বত্র নারীর আক্রমণে পুরুষ পলাতক। কেরানি মানে নারী, স্কুল শিক্ষক মানে নারী, গৃহভৃত্য মানে নারী। রাস্তার মোড়ে বাস থামল। শালপ্রাংশু বলিষ্ঠকায় পুলিশের তর্জনী সংকেতে শত শত বাষ্পীয় যান থেমেছে। শত শত নরনারী রাস্তা পারাপার করছে।
মেয়েরা ধাক্কা দিতে দিতে, ধাক্কা খেতে খেতে ভিড়ের মধ্যে ছুটে মিলিয়ে যাচ্ছে, ছটকে বেরিয়ে পড়ছে। শিশু কাঁধে নিয়ে শিশুর বাবা তার মার পশ্চাৎ পদবর্তী হচ্ছেন। বুড়িকে ঠেলাগাড়িতে বসিয়ে বুড়ির ছেলেমেয়েরা মাঠে হাওয়া খাওয়াতে নিয়ে যাচ্ছে। প্রেমিক যুগল হাতে হাত জড়িয়ে বাজার করে ফিরছেন। বাস চলতে আরম্ভ করলো। একটা পার্কের কাছে দিয়ে যাচ্ছে। পার্কের বেঞ্চিতে বসে কাগজ পড়তে পড়তে দরিদ্ররা রুটি কামড়ে খাচ্ছে। তাদের মধ্যাহ্ন ভোজনটা দু একখানা রুটিতেই সমাপ্ত হচ্ছে। বাস কলেজের কাছে থামতেই আমার চোখ জোড়া তৎক্ষণাৎ নেমে পড়ে দৌড় দিলে কলেজের অভিমুখে। কোনো অগ্রগামিনী হয়তো দয়া করে দরজাটা খুলে রাখলেন। প্রবেশ করে ধন্যবাদ দিয়ে কপাটটা খুলে ধরা গেল পশ্চাৎগতের জন্য। তারপর ক্লাসে গিয়ে আসন অধিকার করা। অধ্যাপকের আগমনের আগে মেয়েদের তুমুল ফিসফাস, কে কি সাজ করে এসেছে অন্যমনস্কতার ভান করে দেখা ও দেখানো, লাফ দিয়ে পেছনের চেয়ার থেকে সামনের চেয়ারে যাওয়া, অধ্যাপকের প্রবেশ, অধ্যাপকোপাজ সুবোধ বালিকাদের কর্তৃক একান্ত তন্ময়ভাবে তার প্রত্যেকটি কথার শ্রুতিলিখন, পলাতকমতি উন্মনা বালক কর্তৃক উপন্যাস পাঠ বা কবিতা সংরচন, বারবার ঘড়ির দিকে চাতক দৃষ্টিক্ষেপ, অবশেষে ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ, ধাক্কাধাক্কিপূর্বক ক্লাস থেকে বহির্গম। নতুন দেশে এলে কেবল যে সবকটা ইন্দ্রিয় সচলাচঞ্চল হয়ে ওঠে তা নয়, সমস্ত মনটা নিজের অজ্ঞাতসারে খোলস ছাড়তে ছাড়তে কখন যে নতুন হয়ে ওঠে তা দেশে ফিরে গেলে দেশের লোকের চোখে খট করে বাঁধে, নিজের চোখে ধরা পড়ে না। মানুষ খাদ্যপেয় সম্বন্ধে বোধহয় কিছু রক্ষণশীল। দেশি রান্নার স্বাদ পেলে রসনা আর কিছু চায় না। কাঁচা বাঁধাকপি চিবিয়ে খেতে যতখানি উৎসাহ দরকার, বাঁধাকপির ডালনা চোখা রসনা কোনো জন্মে ততখানি উৎসাহ সংগ্রহ করতে পারে না। কিন্তু পরিচ্ছদ সম্বন্ধে মানুষের এতটা রক্ষণশীলতা নেই। দেশে যখন এক আধ দিন কোট ট্রাউজার পরা যেত, সে কি অস্বস্তি আর সে কি সাহেব মানসিকতা। ধুতি পাঞ্জাবি পরা বাঙালিগুলোর ওপরে তখন কি অকারণ করুণা। জাহাজে থাকবার সময় জাহাজি কানুনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ধুতি পাঞ্জাবি পরার স্মৃতি মনে পড়ে গেলে হাসি পায়। এতদিনে ইউরোপীয় ধরাচোরা গায়ে বসে গেছে। 24 ঘন্টা এই বেশে থাকতে একটুও বেখাপ্পা বোধ হয় না। এখন মনে হয় এইটাই স্বাভাবিক, যেন এই পোশাক পরে ভূমিষ্ঠ হয়েছি। প্রতিদিন যন্ত্রচালিতের মতো টাইটা বাঁধি, ট্রাউজার্স জোড়াটার হা দুটোতে পা জোড়াটা গলিয়ে দিই, মন খানেক ভারী ওভারকোটটার বাহন হয়ে চলি। দৈবাত কোনোদিন যদি ধুতি পাঞ্জাবি চাদর বার করে পরি তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারি নে। আমাদের অন্ত থেকে না, জগৎকে দেখিয়ে আসতে ইচ্ছে করে আমাদেরও জাতীয় পরিচ্ছদ আছে। কিন্তু আমাদের জাতীয় পরিচ্ছদ কি একটা? মাদ্রাজি ভাইয়াদের সঙ্গে পাঞ্জাবি ভাইয়াদের আপাদমস্তক অমিল। বাঙালি মুসলমান পেশোয়ারে পাঠানোর যমজ ভ্রাতা নন। আমার সফেদ ধুতি আর সবুজ পাঞ্জাবিটার উপরে নীলকৃষ্ণ উত্তরীয়খানা জড়িয়ে ঘরের বাইরে পা বাড়াই তো রাস্তায় ভিড় জমে যাবে। পুলিশ যদি বা আমাকে মানুষ বলে চিনতে পেরে চিড়িয়াখানার কর্তৃপক্ষদের হাতে সমর্পণ না করে তো ট্রাফিক বন্ধ করার অজুহাতে সর্বজনীন শ্বশুরালয়ে চালান দেবে। নতুন দেশে এলে নতুন আবহাওয়ায় নিঃশ্বাস নিয়ে গোটা মানুষটারই একটা পরিবর্তন ঘটে যায়। যারা বলেন তাদের পরিবর্তন হয়নি তারা খুব সম্ভব জানেন না কোথায় কি ঘটে গেছে। দেশে ফেরবার সময় তারা সর্বাংশে, এমনকি মতবাদেও ঠিক সেই মানুষটি থেকেই ফিরতে পারেন, কিন্তু মনেরও অগোচরে মানুষের কোনখানে কোন প্যাচটি আলগা হয়ে যায় তা মানুষ কোনোদিন জানতে না পারলেও সত্যের নিয়ম অমোঘ। নিজেকে জেরা করলে বুঝতে পারি দেশে ফিরে গেলে আমার যেন সেই অবস্থা হবে যে অবস্থা হয় দিঘিতে ফিরে গেলে স্রোতের মাছে। ইউরোপের জীবনে যেন বন্যার উদ্যম গতি সর্বাঙ্গে অনুভব করতে পাই। ভাবকর্মের শতমুখী প্রবাহ মানুষকে ঘাটে ভিড়তে দিচ্ছে না, এক একটা শতাব্দীকে এক একটা দিনের মতো ছোট করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সবচেয়ে স্বাভাবিক বোধ হচ্ছে পরস্পরের সঙ্গে প্রতিদিনের প্রতি কাজে সংযুক্ত থেকে নারী ও নরের এক স্রোতে ভাষা। নারী সম্বন্ধে এদেশের পুরুষ দুর্ভিক্ষের ক্ষুধা নিয়ে মুমূর্ষের মতো বাঁচে না। নারীর মাধুর্য তার দেহকে ও মনকে তুল্যরূপ সক্রিয় করে তোলে। কেবল চোখে দেখারও একটা সুফল আছে, মানুষের রূপবোধকে তা ঐশ্বর্যান্বিত করে দেয়। নারীকে অবরুদ্ধ রেখে আমাদের দেশের মানুষ নিজের চোখের জ্যোতিকে নিজের হাতে নিভিয়েছে। কিন্তু এ সম্বন্ধে অন্য কোনোবার লিখব। যা আমার কাছে তর্ক নয়, রহস্য নয়, সহজ অনুভূতি, তাই আমাদের দেশের লোকের কাছে বাক্যের সাহায্যে বোঝাতে হবে দুর্ভাগ্য। বেশ বুঝতে পারি দেশে ফিরে গেলে দেশটা পার্টিশন দেওয়া ঘরের মতো ঠেকবে। এক পাশে পুরুষ, এক পাশে নারী, মাঝখানে সহস্র বৎসরের অন্ধ সংস্কার। আরেকটা সহজ অনুভূতি, মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধস্কন্ধের মতো নেশা। কোনো ব্রাহ্মণের কাছে নতশির থাকতে হয় না,
কোনো দারোগার কাছে বুকের স্পন্দন গুণে চলতে হয় না, কোনো মনিবের কাছে মাটিতে মিশিয়ে যেতে হয় না। মনুষ্য মর্যাদা গর্বে প্রত্যেকটি মানুষ গর্বিত। ভারতবর্ষের মাটিতে পা দিলে এই মুক্ত মানসিকতার অভাব সমস্ত মন দিয়ে বোধ করব। ভারতবর্ষ যে প্রভু মানসিকতার দেশ, দাস মানসিকতার দেশ, সেখানে প্রত্যেকটি মানুষ একজনের দাস, অন্যজনের প্রভু। বড়দিনের ছুটিতে লন্ডন ছেড়ে লেজায় গিয়ে দেখি সে এক তুষারময় স্বপ্ন, যেন নিসর্গের তাজমহল। নিবিড় নীল অকুল আকাশে সেটি একটি পর্বত দিগ্বলয়িত নিরালা তুষারদ্বীপ, তার মাটি বরফের, মেঘ বরফের, তার জল ও স্থল অন্তরিক্ষের ভিতর দেয়াল ছাদ মর্মরনিভ বরফের। যেন আকাশ সিন্ধুর ঢেউয়ের পর ঢেউ, পাহাড়ের পর পাহাড় হয়ে উঠেছে, আর ফেনায় ফেনায় মাটির বেলা ঢেকে গেছে। সে আকাশ এতই নীল আর এত উজ্জ্বল আর এত সুন্দর যে চাতকের মতো দিবারাত্র অনিমেষ চেয়ে থেকে সাধ মেটে না। মনে হয় এ এক মহার্ঘ বিলাসিতা। শুধু এরই জন্য এক সমুদ্র, একাধিক নদী পেরিয়ে ফ্রান্সের এক সীমানা থেকে আরেক সীমানা অবধি রেল দৌড় দিয়ে সুইস আল্পসের শাখা শিখরে উঠতে হয়। সে তো লন্ডনের মাথার উপরে কালো শামিয়ানার মতো খাটানো 10 হাত উঁচু, 10 হাত চওড়া, 10 হাত লম্বা আকাশ নয়, যে চোখ বাড়ালেই নাগাল পাবো, মন বাড়ালেই মাথা ঠুকে মরবো, 10 দিকের পেছনে ধৃত নিঃশ্বাস হব। লেজায় যেদিন নামলুম সেদিন অসহ আনন্দে নিজেকে শতধা করতে পারলে বাঁচতুম। মুক্ত আকাশের মধ্যে মানবাত্মার যে মুক্তি, সে মুক্তি আর কিছুরই মধ্যে নেই। সেই আকাশকে যারা কয়লার ধোঁয়া দিয়ে কালো করে 10 তলা বাড়ির ঘের দিয়ে খাটো করে তুলেছে, তারা কুবের হলেও কৃপার পাত্র, তারা সখাত সুরঙ্গতলের জখ। সেই উজ্জ্বল নীল প্রশস্ত পরিধি আকাশে যখন এক পাহাড়ের ওপার থেকে সূর্য উঠি উঠি করে, মেঘের মুখে সেই সংবাদ পেয়ে আর পাহাড়ের এপারের বরফ হীরের মতো ঝকমক করে, রঙের সপ্তকের ওপর আলোর আঙুল ঝলমল ঝিলমিল করে পিয়ানোয় ঝংকার তুলে যায়, তখন মুহূর্তের জন্য অনুভব করতে পারি আদি যুগের ধ্যানীর চেতনায় কেমন জ্যোতি ঝলসে উঠেছিল, কোন আবিষ্কারের অসম্ভরা বাণী তার কণ্ঠ ভেদ করে আপনি ফুটেছিল, কিসের আনন্দে তাকে বলিয়েছিল, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজ ধামানি দিব্যানি তস্তু বেদহং মেত পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ। সারাদিন সূর্যকিরণ ছোঁয়াতে ছোঁয়াতে চলে, আর মাটির বরফ, মাঠের বরফ, গাছের বরফ, ছাদের বরফ, ঝর্ণার বরফ, পাহাড়ের বরফ কখনো সোনা হয়ে ওঠে রূপালী রঙের মুকুরে সোনালী মুখের ছায়ার মতো, কখনো রাঙা হয়ে ওঠে শ্বেতপদ্মিনীর কপালে অশোক রঙা লজ্জার মতো, কখনো নীলাভ হয়ে ওঠে শ্বেতশঙ্খিনী নয়নতারার নীল চাউনির মতো। সূর্য বিদায় নিলে চন্দ্রের পালা। চাঁদের অপলক দৃষ্টির তলে তুষারময়ী পুরী বিবশার মতো শায়িতা, তার তরুণ দেহের নিটল কঠিন চূড়ায় চূড়ায় জ্যোৎস্নার চুম্বন, তার রজত আভরণের গায়ে তারার ঝিকিমিকি। দস্তুর পর্বতের সারি পার্শ্বরক্ষীর মতো সারা রাত্রি পাহারা দিচ্ছে, বিমুগ্ধা শালেগুলির গবাক্ষের ঘোমটা তুলে বিজলি আলোর উঁকি মেরে দেখছে, টোপর পড়া পাইন গাছের দল স্থগিত যাত্রা পদাতিকের মতো খাড়া রয়েছে। শুধু শোভা নয়, সঙ্গীত। এক নিশান্ত থেকে আরেক নিশান্ত অবধি মিষ্টি সুরের নহবত বাজে গ্রাম কুক্কুটের অনবসন্ন কণ্ঠে, তার সঙ্গে সুর মেলায় স্লেজবাহী অশ্বের গলার ঘণ্টা, তার সঙ্গে তাল দেয় গিরি গৃহত্যাগিনী অভিসারিণী ঝর্ণার চল চল চল। দিনের কাজের সঙ্গে রাতের স্বপ্নের সঙ্গে চেতনার আড়ালে ধ্বনি মিশিয়ে রয়। যারা কাজ করে স্বপ্ন দেখে তারা হয়তো শুনতে পায় না, জানতে পারে না কিসে তাদের অমৃত হয়। কাজ, সেখানকার কাজের নাম খেলা। ডাকঘরের ছোকরা চিঠি বিলি করতে যাচ্ছে, তার গাড়িখানার না আছে চাকা, না আছে ঘোড়া, 2 হাতে একবার ঠেলা দিয়ে 2 পায়ে দিলে গাড়ির মধ্যে লাফ। গাড়ি চললো বরফ ঢাকা ঢালু রাস্তায় পিছলে, এক রাস্তার থেকে আরেক রাস্তায় বেঁকে, এক দরজার থেকে আরেক দরজায় থেমে। এক বাড়ির লোক আরেক বাড়ি যাচ্ছে, যার পিঠে চড়ে বসেছে সেটার নাম লুজ। উঁচু একখানা পিঁড়ির মতো তার আসনটা, বাঁকা দুখানা শিঙের মতো তার পায়া দুটো, চড়ে বসে পা তুলে নিয়ে হাত ছেড়ে দিলে বরফের রাস্তার উপর ঘষতে ঘষতে চলে। যারা খেলাই করতে চায় তারা 2 পায়ে দুটো নৌকাকৃতি কাঠ বেঁধে হাতের লগি তুলে নিচ্ছে, আর 2 নৌকায় পা রেখে জমাট জলের উপর দিয়ে রসাতলে নেমে যাচ্ছে। এরই নাম শি খেলা বা স্কিইং। শুধু খেলা করতে কত দেশ থেকে কত পুরুষ, কত নারী প্রতি শীতকালে সুইজারল্যান্ডে আসে, বরফের উপর দিয়ে পাহাড়ে ওঠে, শি করে,
স্কেট করে, লুজে চড়ে, স্লেজে চলে। কি অমিতোদ্যম স্বাস্থ্যচর্চা, বলচর্চা, যৌবন চর্চা! ভূতের মতন খাটতে পারে, শিশুর মতন খেলতে পারে, যুবক যুবতীর তো কথাই নেই। বৃদ্ধ বৃদ্ধাদের উৎসাহ দেখলে মনে হয় বানপ্রস্থে গেলে এরা বনকে জ্বালাতো। খাটো আর খেলো আর খাও, এই হচ্ছে এদের ত্রিনীতি। ইউরোপে এতদিন আছি, কাঁদতে কাউকে দেখিনি। কান্নাটা এদের ধাত বিরুদ্ধ। যার মুখে সহজ হাসি নেই, তার অনন্ত হাসির ভান আছে, কিন্তু সহজ হাসি নেই এমন মানুষ তো দেখিনে। আরেক দিক থেকে দেখতে গেলে খুব একটা গভীরতর দাগও কারো মুখে দেখিনে। তরঙ্গহীন শান্তি, অন্তঃসলিলে অনুভূতি, অতল স্পর্শী তৃপ্তি কারো চোখে মুখে চলনে বলনে দেহের গড়নে লক্ষ্য করিনে। সাত্ত্বিকতার চর্চা ইউরোপে নেই, কোনো কালে ছিল না। ইউরোপের খ্রিস্ট ধর্ম যিশুর ধর্ম নয়, সেন্ট পলের ধর্ম। রামের ধর্ম নয়, হনুমানের ধর্ম। তার মধ্যে বীর্য আছে, লাবণ্য নেই। কিন্তু লাবণ্য নাই থাক, ক্লীবত্ব নেই। প্রচণ্ড শীতে যে দেশের দেহের রক্ত হিম হয়ে যায়, দেহকে সে দেশে মায়া বলে কার শ্রদ্ধ? দেহ রক্ষার জন্য সে দেশে এত রকমের এত কিছু তোড়জোড় চাই যে তার আহরণে সামান্য অনবহিত হলে দেহ রক্ষা অবশ্যম্ভাবী। সেই জন্য দেহ থেকে দেহোত্তরে উঠতে হয় উপনিষদ লিখতে হয়, নয় মোহমুদ্গর লিখতে। ইউরোপের লোক কোনোদিনই পারলে না। দেহের সঙ্গে সঙ্গে মনকে নিয়ত উত্তপ্ত রাখতে যারা ব্যাপৃত, শীতল শান্তির সুযোগ অবকাশ তাদের দেহ মনের আবহাওয়ায় কই। এদের ভিতরে বাহিরে কেবলই দ্বন্দ্ব, কেবলই ব্যস্ততা। এদের মনীষীরা সত্যকে পান দৈরথ সমরে, তাদের মনন একটা যুদ্ধক্রিয়া। এদের দেহীরা নিজেদের অভাব মেটায় প্রকৃতির স্তনে দাঁত বসিয়ে, তাদের জীবন ধারণ প্রকৃতির ওপর দস্যুতায়। ইউরোপের মাটি বিনা যুদ্ধে সূচগ্র পরিমাণ স্বাচ্ছন্দ্য দেয় না, বিনা যত্নে তাতে নিবার ধান্য গজায় না। তার ঝর্ণার জল এত হিমেল যে স্টোভে গরম না করলে ব্যবহারে লাগে না। বাল্মীকি যদি এদেশে জন্মাতেন তবে ধ্যান করতে বসে বল্মীকে নয় বরফে ঢেকে যেতেন। বুদ্ধদেব যদি এদেশে জন্মাতেন তবে তপস্যায় বসে কোনো সুজাতার কল্যাণে ক্ষুধা শান্তি করতে পেতেন হয়তো, কিন্তু বেশিক্ষণ খালি গায়ে থাকলে তাকে যক্ষা চিকিৎসালয়ে সুজাতাদের শুশ্রূষা গ্রহণ করতে হতো। ইউরোপের সেই নিষ্ঠুরা প্রকৃতিকে মানুষ দেবী বলে পূজা করেনি, কালী বলে তার পায়ের তলায় সব বিছিয়ে দেয়নি, তার বিষ দাঁত ভেঙে তাকে নিজের বাঁশির সুরে খেলিয়েছে। তাই একদিন যে ছিল নিষ্ঠুর, আজ সেই হয়েছে কৌতুকের। তাই বরফ পড়লে কোথায় ভয় পেয়ে ঘরে লুকিয়ে আগুন জ্বালবে? না, মানুষ বেরিয়ে পড়লো বরফের বুকের উপর পা রেখে কালীয় দমন করতে, স্কেট করতে, শি করতে, লুজে চড়তে, স্লেজে চড়তে। সুইজারল্যান্ডের এই পার্বত্য পল্লীটি জেনেভা হ্রদের অনতিদূরে ও অনতি উচ্চে। প্যারিস থেকে লুজান ছাড়িয়ে মিলানের পথে ট্রিয়েস্টের অভিমুখে যে রেলপথটি এঁকে বেঁকে চলে গেছে, এলগ্লার কাছে তাকে নিচে রেখে অন্য একটি রেলপথে পাহাড়ের পর পাহাড় উঠতে হয়। এই রেলপথটি শীর্ণকায় এবং এর ট্রেনগুলি ছোট। পাহাড়ের উপর উঠবার সময় পেছনের দিকে ঝুঁকে পড়ে শিশুর মতো হামাগুড়ি দেয়, পোকার মতো মন্থর বেগে চলে। পথের দুপাশে দুসারি পাহাড় কিংবা একপাশে পাহাড় ও একপাশে খাদ। দুপাশে পাইনের বন, বনের ফাঁক দিয়ে ঝর্ণা ঝরে পড়ছে। পাইনের কাঁচা চুলে পাক ধরিয়ে দিয়েছে বরফ গুঁড়ো, ঝর্ণার পথ রোধ করে দাঁড়াচ্ছে বরফের বাঁধ। গ্রামটি নিকট হয়ে এলে একটি দুটি করে শালে দেখা যায়। শালে হচ্ছে এক ধরনের বাড়ি, যেমন আমাদের দেশে বাংলো। বাড়ির আগাগোড়া কাঠের, কেবল ছাদটা হয়তো স্লেটের কিংবা ভেতরটা হয়তো পাথরের। প্রত্যেকটির গড়ন স্বতন্ত্র, স্থিতি ছাড়া ছাড়া, আকার বিভিন্ন এবং রঙের সমাবেশ বিচিত্র। দোচালা ছাদ, ঝুলানো বারান্দা, ছোট গবাক্ষ জ্যামিতিক নকশা, রঙিন আলপনা, উৎকীর্ণ উক্তি, ২০০-৩০০ বছর বয়স, সব মিলিয়ে প্রত্যেকটি এমন একটি বিশিষ্ট দৃশ্য যে একবার চাইলে চোখ আটকে যায়, ফিরিয়ে নেবার সাধ্য থাকে না। দেশটির প্রকৃতি এত সুন্দর, তাতেও মানুষের তৃপ্তি হলো না। সে ভাবলে, এমন সুন্দর আকাশ, এমন সুন্দর পাহাড়, এমন সুন্দর বরফ পাইন ঝর্ণা, ১০ দিকে এমন অকৃপণ সৌন্দর্য, কিন্তু এর মধ্যে আমি কোথায়? এই ভেবে সে বাইরের সৌন্দর্যের অঙ্গে অন্তরের সৌন্দর্য মাখিয়ে দিলে, সকলের অস্তিত্বের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দিলে। বিধাতার সৃষ্টি আর মানুষের সৃষ্টি, এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। ৩ ডাইমেনশন এর ছবির মতো বহু কোণ সালে, ধাপে ধাপে লাফ দিয়ে নামা পাথর বাঁধানো ঝর্ণা, বাঁকে বাঁকে ঘুরে ঘুরে নামা পাহাড় কাটা রাস্তা, রাস্তার ধারে ধারে গাছ, রাস্তার স্থানে স্থানে বেঞ্চি, ২-৩০০ বছরের বাড়িতেও অত্যাধুনিক স্বাচ্ছন্দ্য, বিজলি আলো, জলের কল, সেন্ট্রাল হিটিং। ইউরোপের লোক যুগোচিত পরিবর্তন বোঝে, সেই জন্য
4000 ফুট উঁচু পর্বতশ্রেণীর পিঠে নিরালা একটি ছোট্ট গ্রামে বাস করে কোনো কিছুর অভাব বোধ করে না। লেজ আর 5-10 মাইল দূরের 2টি গ্রামে বেরিয়ে এসেছি, সেসব গ্রামেও কম বেশি এমনই স্বাচ্ছন্দ্য। অস্থায়ী পর্যটকদের জন্য অন্তত কয়েকটি কাফে তো আছেই। লেজা গ্রামটিতে 2-3 হাজার লোকের বাস, তাদের বোধহয় অর্ধেক নানা দিগদেশাগত যক্ষ্মারোগী। ইংরেজ, আমেরিকান, জার্মান, ওলন্দাজ, হাঙ্গেরিয়ান, রোমেনিয়ান, পর্তুগিজ, ইটালিয়ান, জাপানি, ভারতীয়, কত নাম করব। তাদের মধ্যে আমাদের এক বাঙালি ভদ্রলোকও আছেন। তার ভাই রমলাকার মনীন্দ্রলাল বসু মহাশয় তার তত্ত্ব নেন। যক্ষ্মা রোগের সৌর চিকিৎসার পক্ষে এই স্থানটির উপযোগিতার কারণ এখানে সূর্যের আলো প্রচুর, অথচ তার আনুষঙ্গিক তাপপ্রাচুর্য নেই। শীত ও রৌদ্রের এহেন সমাবেশ অন্যত্র বিরল। পার্বত্য হাওয়া, মুক্ত প্রকৃতি, স্তব্ধ গ্রাম, পাখির গান, পাইনের মর্মর, ঝর্ণার কলকল, বাঁশি শেফালির মতো অতি আলগোছে মৃদু তুষারপাত। একত্রে এত গুণ কোন শহরের কটা গ্রামের আছে? রোগীর জন্য কেবল প্রাকৃতিক নয়, কৃত্রিম আনন্দেরও বহুল ব্যবস্থা রয়েছে। তাদের জন্য ছোট বড় বহু সংখ্যক ক্লিনিক, তাদের আত্মীয়দের জন্য বহু সংখ্যক হোটেল, উভয়ের জন্য দোকান, বাজার, ডাকঘর, ব্যাংক, সিনেমা, গির্জা, ক্যাফে। বড় ক্লিনিক ও বড় হোটেলগুলিতে নাচ গানের বন্দোবস্ত। যারা 2-3 বছর একাধিক রুমের শয্যাশায়ী, যাদের পাশ ফিরে শুতেও দেওয়া হয় না, তাদের নিজের নিজের ঘরে গ্রামোফোন বাজছে, কাগজ পড়া হচ্ছে, খাবার পৌঁছাচ্ছে, নার্স পরিচর্যা করছে, বন্ধুরা গল্প করছে। নিজের নিজের ঘর থেকে শয্যা সমেত তুলে নিয়ে তাদের সকলকে একঠাই একজোট করে দেওয়া হচ্ছে। সেখানে সকলে মিলে গল্প করছে, কনসার্ট শুনছে, সিনেমা দেখছে এবং তাদের বন্ধু বান্ধবীদের নাচ উপভোগ করছে। একটি বড় ক্লিনিকের কথা বলি। ক্রিসমাস ট্রি স্থাপন হলো, ট্রির ওপরে শত সংখ্যক মোমবাতি জ্বলে উঠল, রোগীদের শয্যা সমেত বয়ে এনে সারি করে সাজিয়ে রাখা গেল, তাদের বন্ধু বান্ধবীরা সারি বেঁধে বসলেন, কনসার্ট চলল, ধর্মোপাসনা হলো, প্রসিদ্ধ ফরাসি গ্রন্থকারের স্ত্রী মাদাম দুয়ামেল আবৃত্তি শোনালেন। নিকোলা বুড়ো সেজে একজন এসে যতগুলি ছেলে মেয়ে সেখানে জুটেছিল তাদের সকলকে এক একটা উপহার দিলে, সকলের সঙ্গে রঙ্গতামাশা করলে। বাতি নিভল, কনসার্ট থামলো, উৎসব শেষ হলো, রোগীরা নিজ নিজ ঘরে ফিরলে, অবশ্য ইতিমধ্যে সকলে কিছু পানাহার করলে। একটি ছোটদের ক্লিনিকের কথা বলি। ক্রিসমাস ইভে ক্রিসমাস ট্রির শাখায় শাখায় পুতুল ঝুলছে, ইলেকট্রিক আলোর নকল মোমবাতি জ্বলছে। ইংরেজ, জার্মান, ফরাসি, ইটালিয়ান ইত্যাদি নানা জাতের নানাভাষী রুগ্ন ছেলে মেয়েগুলি এক একটি শয্যায় 2 জন করে শুয়েছে। তাদের আত্মীয়রা তাদের বিছানার কাছে বসে তাদের আনন্দে যোগ দিচ্ছেন, নার্সেরা পিয়ানো বাজাচ্ছে। প্রেমিক প্রেমিকা সেজে 2টি সুস্থ ছেলে মেয়ে গীতাভিনয় করলে, বিছানায় শুয়ে শুয়ে 2টি রুগ্ন ছেলে মেয়েতে ডুয়েট হলো, 2 জন নার্স ভদ্রলোক ভদ্রমহিলা সেজে রঙ্গ করলে। ছেলেরা নিকোলা বুড়োর জন্য অধীর হয়ে উঠলে। একটি নার্স এলো নিকোলা বুড়ো সেজে। নিকোলা এসেছে, ওই রে নিকোলা, নিকোলা নিকোলা করে শোরগোল পড়ে গেল। প্রত্যেকের জন্য নিকোলা কত উপহার বয়ে এনেছিল। বিছানায় শুয়ে শুয়ে প্রত্যেকে উপহারের ভারে চাপা পড়তে লাগলো। কত রকমের খেলনা, কত রকমের ছবির বই। একজনের একটা খুদে গ্রামোফোন এনেছিল, সেটা বের করে সে একটা খুদে রেকর্ড চড়িয়ে দিলে, সকলের তাক লেগে গেল। এতজনের এত উপহার এসেছিল যে স্বয়ং ক্লিনিকের কর্ত্রী এসে নিকোলার সাহায্য করতে লাগলেন। নার্সেরা ছুটোছুটি করে যার উপহার তার বিছানায় পৌঁছে দিতে লাগলো। কারো উপহারের পর উপহারই পৌঁছাচ্ছে, কারো দেরি হচ্ছে, সে বেচারা পরের উপহার নাড়াচাড়া করে সান্ত্বনা পাচ্ছে। বৎসরের শেষ রাত্রের উৎসব সিলভেস্টার সেই বড় ক্লিনিকে। রোগীরা সেই হলে সমবেত, প্রত্যেকেই একটা না একটা ফ্যান্সি পোশাক পরে এসেছে। যে রোগী 2-3 বছর এক শয্যায় সর্বদা শুয়ে রয়েছেন, তারও কত শখ। তিনিও রেড ইন্ডিয়ানের মতো মাথায় পালক পরেছেন কিংবা নকল দাড়ি-গোঁফ পরচুলা লাগিয়েছেন। বন্ধু বান্ধবীরাও সেজে এসেছেন। কেউ সেজেছেন দ্বারকাক, কেউ সেজেছেন মুসলমানি, কেউ অষ্টাদশ শতাব্দীর ফরাসি অভিজাত, কেউ রঙিন কাপড় পরা স্পেন দেশের পল্লীবাসিনী। বন্ধু বান্ধবীদের নাচ হচ্ছে, ব্যান্ড বাজছে, নারীতে পুরুষে বাহু ধরাধরি করে তালে তালে পা ফেলছে। বাজনার সুরটা এমনই যে যারা নাচছে না তাদেরও পা নেচে নেচে উঠছে। দুয়ামেল বললেন, নাচের বাজনার থেকে ইউরোপীয় সঙ্গীতের বিচার করবেন না। দুয়ামেল আত্মস্থ প্রকৃতির স্বল্পভাষী সুপুরুষ। তার সিভিলাইজেশন গ্রন্থখানা ফ্রান্সের সুপ্রসিদ্ধ গনকোর্ট প্রাইজ পেয়েছে।
অনেকক্ষণ ধরে নাচ চলল, মাঝে মাঝে থেমে থেমে। তারপর রোগীদের খাটের কাছে বসে তাদের বন্ধু বান্ধবীদের পানাহার ও রোগীদের শুয়ে শুয়ে যোগদান। রাত 12টায় বছর বদলালো, দলে দলে গান গেয়ে উঠল, গ্লাসে গ্লাস ঠকিয়ে নববর্ষের স্বাস্থ্য কামনা করলে। পানাহার শেষে আবার নাচ। ইতিমধ্যে ফ্যান্সি পোশাকের উৎকর্ষ বিচার করে যে কয়জনকে পুরস্কার দেওয়া হয়েছিল, ডার্কাক তাদের মধ্যে প্রথম। এমনি করে ইউরোপীয়রা রোগশোককে তুচ্ছ করে, খেলার দাপটে জরাকে ভাগিয়ে দেয়। একাদিক্রমে 3 বছর এক শয্যায় শায়িত থাকা কি ভয়ানক দুর্ভোগ তা সুস্থ মানুষে কল্পনা করতে পারবে না। এ সত্ত্বেও রোগীদের মুখে হাসি, তাদের আত্মীয়দের মুখে ভরসা, তাদের সেবিকাদের মুখে আশ্বাসনা। মৃত্যুর কাছে, ব্যাধির কাছে, জরার কাছে কিছুতেই হার মানব না। তালি দিয়ে গান গেয়ে হালকা তালে নেচে যাব, এই হলো ইউরোপের পণ। অনাদ্যন্ত জীবন প্রবাহে জরা, ব্যাধি, মৃত্যুর কতটুকুই বা স্থান, সেই স্থানকে প্রাধান্য দিয়ে আমরা কত সহস্র বৎসর ধরে বৈরাগ্য চর্চা করে আসছি। আমাদের সন্ধান সংসার হতে মুক্তি, জীবন শিখার নির্বাণ। আমাদের সাধনা দুঃখকে এড়িয়ে চলবার সাধনা, নিজেকে নিশ্চিন্ত করবার সাধনা। বুদ্ধ, শঙ্কর, রামকৃষ্ণ কেউ তো বলেননি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। স্ত্রী পুরুষের মিলিত নাচ ব্যাপারটাকে আমরা কুনীতিকর ভেবে থাকি, ইউরোপীয়রা ভাবে না। ইউরোপে প্রতিদিন নতুন নতুন নাচের আমদানি ও উদ্ভাবন চলছে, নাচ না হলে ওদের উৎসবই হয় না। স্বাস্থ্যবান সমাজ মাত্রে মিলিত নৃত্যের চলন আছে। আমাদের দেশে সরল প্রকৃতি আদিমদের নাচ কত স্থানে দেখেছি, তা দেখে কুনীতির কথা মনেই ওঠেনি। অনাদিকাল থেকে যেসব সমাজে উৎসব তিথিতে স্ত্রী পুরুষের যৌথ নৃত্য প্রচলিত রয়েছে ও আশৈশব যারা একত্র নাচতে অভ্যস্ত হয়েছে, পরস্পরের অঙ্গ স্পর্শ করলে তাদের চিত্ত বিক্ষেপ না হবারই কথা। আমাদের দেশে নারী ও পুরুষ দুই স্বতন্ত্র জগতে বাস করেন। নিজের নিকট আত্মীয় আত্মীয়া ছাড়া এত বড় সমাজের যত বড় পুরুষ যত নারী সকলেই পরস্পরের কাছে অলক্ষ্য অস্পর্শ। তার ফলে নীতির দিক থেকে অস্বাস্থ্যকর কৃত্রিম কৌতূহলের সৃষ্টি ও রুচির দিক থেকে জন্মান্ধতার উদ্ভব। আমাদের রূপবোধের একাদেশদর্শিতা, স্পর্শবোধের অস্বাভাবিক বুভুক্ষা আমাদের সমাজকে তো ক্লীবত্বের অচলায়তন করেছেই, আমাদের সাহিত্যকেও খণ্ডিত বা রিপ্রেসড, নৃশংসার, ব্যবচ্ছেদাগার করে তুলেছে। বিচিত্র রূপ দেখতে দেখতে, বিচিত্র গীত শুনতে শুনতে, বিচিত্র স্পর্শ পেতে পেতে মানুষের সৌন্দর্য চেতনা বাড়ে, মানুষ সৌন্দর্য বিচারক হয়। এসবের সুযোগ আমাদের সমাজে বিরল বলে আমাদের চিত্রকলা, সঙ্গীতকলা, ভাস্কর্যকলা মাথা তুলতে পারলে না। আমাদের পটুরা কেবল 2-10টি টাইপের নারী মূর্তি আঁকেন। আমাদের অভিনেত্রীরা অবিদগ্ধা বাইজি আর ভাস্কর্য আমাদের নেই। চিত্রকরের যেমন জীবন্ত মডেল দরকার, ভাস্করেরও তেমনি। আমাদের ছবিই বলো, কাব্যই বলো, গল্পই বলো, এমন ফিকে, এমন অবাস্তব, এমন এক ছাঁচে ঢালা হবার কারণ কি এই নয় যে আমাদের সমাজে একটা সেক্স সম্বন্ধে আরেকটা সেক্স একান্ত স্বল্প সচেতন? বলরুমের নাচ উঁচু দরের কেন, কোনো দরেরই আর্ট নয়। ওটা হচ্ছে সামাজিকতার একটা অঙ্গ, সমাজের 10 জন পুরুষের সঙ্গে 10 জন নারীকে পরিচিত করে দেবার একটা উপায়। যে সমাজে নিজের স্বামী বা নিজের স্ত্রী নিজেকে অর্জন করতে হয়, সে সমাজে এই প্রকার পরিচয়ের সুযোগ থাকা আবশ্যক। এমন সমাজে প্রতি পুরুষের পৌরুষের ওপরে সর্বনারীর নারীত্বের দাবি যেমন প্রতি পুরুষকে বলবান, প্রিয়দর্শন ও সুগঠিত হতে প্রেরণা দেয়, প্রতি নারীর নারীত্বের ওপর সর্বপুরুষের দাবি তেমনি প্রতি নারীকে রূপবতী, স্বাস্থ্যবতী ও সুগঠিত দেহ হতে প্রেরণা দেয়। সর্বপুরুষের ভেতর থেকে বিশেষ করে একটি পুরুষের দাবি এবং সর্বনারীর ভেতর থেকে বিশেষ করে একটি নারীর দাবি বলবানকে করে প্রেমবান ও রূপবতীকে করে প্রেমবতী। পুরুষের সাধনা সকলকে এড়িয়ে কেবল একটি নারীর জন্য নয়, সকলকে ছাপিয়ে বিশেষ একটি নারীর জন্য। নারীর সাধনা সকলকে বাদ দিয়ে কেবল একটি পুরুষের জন্য নয়, সকলকে স্বীকার করে বিশেষ একটি পুরুষের জন্য। ইউরোপের পুরুষ একটি নৈর্ব্যক্তিক স্বামী হয়ে সুখ পায় না, সে স্বয়ংবর সভার জেতা। ইউরোপের নারীও একটি নৈর্ব্যক্তিক স্ত্রী হয়ে সুখ পায় না, সে বহুর মধ্যে বিশিষ্টা। এ সমস্ত বাদ দিয়ে বলরুমের নাচ একটা কসরত এবং অবসর বিনোদনের একটা উপায়। ইউরোপীয় স্ত্রী পুরুষের পা অত্যন্ত স্থূল, পুষ্ট, মাংসপেশিবহুল। নৃত্যকালে পরস্পরের হাত উঁচু করে ধরার ফলে বাহুরও রীতিমতো চালনা হয়। পুরুষের পক্ষে কসরতটা কিছু বেশি,
কারণ সঙ্গিনীটি যদি গুরুভার হয়ে থাকেন তো সঙ্গিনীকে মোড় ফেরাবার সময় বাহুবলের অগ্নিপরীক্ষা হয়ে যায়। বলরুমের নাচের বিরুদ্ধে আমাদের দেশে নৈতিক আপত্তি শুনতে পাই। যে দেশে পরপুরুষ বা পরনারীকে চোখে দেখলে পাপ হয় ও ছোট ভাইয়ের স্ত্রীকে বড় ভাইয়ের দেখা নিষেধ, যে দেশের পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে বয়স্ক ভাইয়ের সামনে বয়স্কা বোনকে ঘোমটা দিতে হয়, সে দেশের লোক অনাত্মীয়ের সঙ্গে অনাত্মীয়ার মৌখিক আলাপে যখন বিভীষিকা দেখে তখন দৈহিক ঘর্ষণে যে নরক দেখবে এর সন্দেহ নেই। যদি বলি ব্যাপারটা এত নির্দোষ যে ভাই বোন বাপ মেয়ে ও মা ছেলে পর্যন্ত হাত ধরাধরি করে সকলের সামনে নাচে, তবে হয়তো উল্টো বুঝলি রাম হবে। এদেশের পিতৃত্ব মাতৃত্ব সৌভ্রাতৃর ওপরেও সন্দেহ পড়বে। মানব চরিত্রের প্রতি যাদের সশ্রদ্ধ বিশ্বাস আছে, আমাদের দেশের সেই সকল ব্যক্তিকে মনে করিয়ে দেই, মিলিত নাচ সরল প্রকৃতি আদিমদের মধ্যেও আছে এবং ইউরোপীয়রা যখন আদিম ছিল সেই সময় থেকে তাদের মধ্যে চলিত হয়ে আসছে। এটা তাদের সংস্কারগত এবং কচি বয়স থেকে বালক বালিকা মাত্রই এর অনুশীলন করতে শেখে। মানুষকে যারা গ্রিন হাউসে পুরে সতী বা জ্যোতি বানাতে চান, সেসব নীতি নিপুণদের বললে হয়তো বিশ্বাস করবেন না যে এদেশে জ্যোতি ও সতীর অপ্রতুল নেই, কিন্তু সমাজের ফরমায়েশে নয়, অন্তরের নিয়মে। ক্লিনিকের কথায় নাচের কথা উঠল, পাঁসিওর কথায় খাওয়ার কথা বলি। আমাদের পাঁসিওতে একটু ঘরোয়া ধরনের হোটেলকে ফরাসিতে পাঁসিও বলে। আমরা অনেক দেশের লোক থাকতুম। যখন খাবার ঘন্টা পড়তো তখন খাবার টেবিলে যারা সমবেত হতুম তাদের মধ্যে মনিদা ও আমি বাঙালি, অন্যদের কেউ আমেরিকান, কেউ ইংরেজ, কেউ জার্মান, কেউ হাঙ্গেরিয়ান, রোমেনিয়ান, ফিন, ইটালিয়ান ও ওলন্দাজ। এতগুলি জাতের লোক একসঙ্গে ১ ঘন্টা বসলেই নানা দেশের কথা ওঠে। রাজনীতি, অর্থনীতি, আর্ট, সমাজ, ধর্ম সকল বিষয়ে আলোচনা চলে। আলোচনার ফাঁক দিয়ে জাতির স্বভাব ধরা পড়ে যায়, আন্তর্জাতিক জানাশোনা হয়। ফরাসিরা দেখে জার্মান মাত্রই শয়তান নয়, আমেরিকানরা বোঝে ক্যাথরিন মেয়র বর্ণনার সঙ্গে এই দুটি হিন্দুর মেলে না। সভা সমিতিতে সব দেশের লোক ততটা অন্তরঙ্গভাবে মিশতে পারে না যতটা মেশে খাবার টেবিলে। এই সত্যটা জানা থাকলে আমরা হিন্দু মুসলমানের জনসভা না করে জনভোজ করতুম এবং ব্রাহ্মণের ডান দিকে মুসলমানকে ও বাঁ দিকে নমশূদ্রকে আসন দিয়ে দুটো মহা সমস্যার মীমাংসা দুটো দিনেই করতুম। পরিবারের বড় ছোটতে মিলে এক টেবিলে খাবার সময় ছোটরা বড়দের কথা কান পেতে শোনে ও বড়দের রীতি চোখ বুলিয়ে দেখে। আমরা যা বই পড়ে বা মাস্টারের উপদেশে শিখি, এরা তা খেতে খেতেই শেখে। আমেরিকার মহিলাটির সঙ্গে জার্মানির মার্ক মুদ্রার বিনিময় হার সম্বন্ধে কথা হচ্ছে। তার বালিকা মেয়ে দুটি তার সাগ্রহে শুনছে ও সে বিষয়ে প্রশ্ন করছে, অথচ এক্সচেঞ্জের মতো দুরূহ বিষয় যে কি তা আমরা মার কাছে শেখা দূরে থাক বিএ ক্লাসের অধ্যাপক মহাশয়ের কাছে শুনেও সহজে বুঝে উঠতে পারিনে, কারণ আমাদের ঘরে ও বিষয়ে চর্চা নেই। আমাদের সমাজ বলতে কেরানি, উকিল, ডাক্তার, স্কুল মাস্টারের সমাজ। আমেরিকান মহিলাটি যে বেশ একজন বিদুষী তা নয়, সম্ভবত তিনিও ওসব শুনতে শুনতে শিখেছেন নিজের ঘরের ব্রেকফাস্ট টেবিলে সকলে মিলে দৈনিক পত্র পড়তে পড়তে, কিংবা পরের ঘরের চায়ের টেবিলে জাহাজের ব্যাপারীদের সঙ্গে আলাপ করতে করতে। কেবল কি টাকা কড়ির কথা? ভালো মন্দ দরকারি অদরকারি হরেক রকমের অনেক তথ্য, অনেক গুজব এবং অনেক মিথ্যাই মগজে জমিয়েছেন। জার্মান মহিলাটির স্বামী ডাক্তার, আত্মীয়রা কেউ চিত্রকর, কেউ যোদ্ধা, কেউ ব্যবসাদার। তাদের সঙ্গে কথা কয়ে তার নিজের শিক্ষাও ঘরে ঘরে যতটা হয়েছে স্কুলে ততটা হয়নি, এবং ছবি ও গান সম্বন্ধে তিনি যেরকম রসগ্রাহিতার পরিচয় দিলেন, আমাদের দেশের কোনো ডাক্তারের স্ত্রী সেরকম পারতেন না। তবে স্কুলেও যে এরা কেবল পড়েন না সে কথাও জানিয়ে রাখতে চাই। এদের প্রতি স্কুলে সঙ্গীত শিক্ষা আদিষ্ট, প্রতি স্কুলে কলেজে প্রতি সপ্তাহে নাচের আয়োজন আছে। স্কুল থেকে এরা প্রত্যেকেই দুটো একটা বিদেশি ভাষা শিখে রাখেন এবং প্রত্যেকেই কয়েকটা গৃহশিল্পের ট্রেনিং পান। ফরাসি, ইংরেজি ও জার্মান এই তিনটে ভাষা ব্যবসা বা সামাজিকতার খাতিরে ইউরোপের মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যেক স্ত্রী পুরুষই অল্প বিস্তর জানেন এবং জানবার প্রধান সুযোগ পেয়েছে নানা দেশে বেড়াবার সময় নানা দেশের লোকের সঙ্গে কাফেতে, রেস্তোরাঁয়, হোটেলে এক টেবিলে বসে আড্ডা দিতে দিতে। এহেন আড্ডার পক্ষে সুইজারল্যান্ড যেমন অনুকূল তেমন আর কোনো দেশ নয়। ওই তো ছোট্ট একটুখানি দেশ, ওর লোক সংখ্যা ৩৬ লক্ষ, আয়তন আমাদের ছোট নাগপুরের মতো হবে, তবু টুরিস্টদের দৌলতে এবং ঘড়ি ও চকলেট বিক্রি করে ও দেশ বড় মানুষ। ওইটুকু দেশে তিনটে ভাষা আর দুটো ধর্ম চলিত, অথচ ওর ঐক্য ইতিহাস বিস্মৃত। সুইজারল্যান্ডের প্রত্যেক শহরে টুরিস্টদের জন্য
হোটেল, পাসিও, ক্যাফে আর ব্যাংক, ডাকঘর, ঔষধালয় তো আছেই। প্রত্যেক স্থানে তাদের খেলার বন্দোবস্ত ও বাজারের আয়োজন আছে। সমগ্র দেশটাই যেন টুরিস্টদের জন্য তৈরি একটা বিরাট পান্থশালা। পৃথিবীর প্রত্যেক দেশই এখন বিজ্ঞাপন দিয়ে অন্যান্য দেশের টুরিস্টদের ডাকছে এবং দেশ দেখিয়ে তাদের পকেট হালকা করছে। ভারতবর্ষ যদি সুইজারল্যান্ডের মতো উদ্যোগী হতো, ভারতবর্ষের দারিদ্র্য ঘুচতো। কিন্তু ভারতবর্ষের এক প্রদেশের লোকই আরেক প্রদেশে সমাজ পায় না। আমেরিকার টুরিস্টদের সমাজ দেবে কে? তারা যদি ইউরোপীয় হোটেলেই থাকে, ইউরোপীয়দের সঙ্গেই খায়, ইউরোপীয়দের সঙ্গেই খেলে ও ইউরোপীয়দের সঙ্গেই আড্ডা দেয়, তবে তাদের অর্থে ভারতবর্ষী ধনী হবে না এবং ভারতবর্ষ সম্বন্ধে যে ধারণা নিয়ে তারা দেশে ফিরবে, সে ধারণা আমাদের অনুকূল হবে না। এবং দু-দশটা মুসলমান বাবুর্চি, হিন্দু দোকানদার ও ফিরিঙ্গি আয়া দেখে তারা যদি ভারতবর্ষের লোক সম্বন্ধে বই লেখে, তবে সে বইয়ের দেশব্যাপী প্রতিবাদ করলেই আমাদের কাজ ফুরাবে না। আমাদের সমাজের সত্যিকার পরিচয় তারা পাবে কি করে? সে যে অভিমন্যুর বুকের উল্টো, তার মধ্যে প্রবেশপথ কোথায়? ইউরোপের এক দেশের সমাজের সঙ্গে অন্য দেশের সমাজের মিল আছে। ভাষা জানা থাকলে এক সমাজের লোক আরেক সমাজে মিশে যেতে পারে। জাতীয় সংস্কার স্বতন্ত্র হলে কি হয়? সামাজিক আচার সর্বত্র প্রায় এক। এই বৈচিত্র্যহীনতা অনেক সময় মনকে পীড়া দেয়। আমেরিকান মহিলাটি বললেন, তিনি আমেরিকা থেকে ইউরোপে এসে নতুন কিছু দেখবেন ভেবেছিলেন, কিন্তু এই যান্ত্রিকতার যুগে সমস্তই এমন এক ছাঁচে ঢালা যে ইউরো আমেরিকার সব দেশের পুরুষের একই পোশাক, সব দেশের নারীর একই পরিচ্ছদ, স্থলে স্থলে এমনকি একই প্যাটার্নের, একই রঙের, একই ভঙ্গির। কোনো লিগ অব নেশনস ফতোয়া দিয়ে এত দেশের এতগুলো মানুষকে একই রকম সাজ করতে বলেনি। কোনো মিশনারি এ বিষয়ে প্রচার কার্য করেননি। তবু কেমন করে যে আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে ইউরোপের রুমানিয়া অবধি প্রায় প্রতি নারী কবরী ছেটে, স্কার্ট ছেটে, জামার হাত কেটে পূর্ব নারীদের সংক্ষিপ্ত সংস্করণ সাজলে, সেই এক আশ্চর্য। অথচ সর্বত্র পুরুষ তার পূর্বপুরুষের মতোই জবরজং সাজে বিদ্যমান। ক্যালিফোর্নিয়া থেকে রুমানিয়া অবধি তেমনি কোট, ট্রাউজার্স, টুপি, ওভারকোট। অবশ্য ইতর বিশেষ আছে, তবু মোটামুটি বলতে গেলে সর্বত্র হোটেলমূলক সভ্যতা, গির্জামূলক ধর্ম, নাচঘরমূলক সমাজ এবং খাটা, খেলা, খাওয়া নামক ত্রিনীতি। এহেন সমাজে খাপ খেয়ে যেতে বেশি কষ্ট হয় না, এমনকি আমরা বাইরের লোকও অল্পায়াসেই এ সমাজের মধ্যে স্থান পেতে পারি। লেজার পর্বতমালার নিচে জেনেভা হ্রদকে বেষ্টন করে অগণ্য পল্লী, কিন্তু তাদের প্রত্যেকটাই টুরিস্টদের জন্য হোটেলে দোকানে ছাওয়া। এমনই এক পল্লীতে রম্মা রওলা থাকেন। মনিদা ও আমি একদিন তার সঙ্গে চা খেয়ে এলুম। রওলার কুটিরটির একদিকে হ্রদ, অপরদিকে পর্বত। হ্রদের সারিটির পাড় ধরে যেমন পর্বতের পর পর্বত চলে গেছে, হ্রদের জল থেকে সোপানের মতো তেমনি পর্বতের ওপর পর্বত উঠে গেছে। হ্রদের কূলে কূলে, পর্বতের মূলে মূলে পল্লীর পর পল্লী। রওলাদের পল্লীটির নাম ভিলনভ আর রওলার কুটিরটির নাম ভিলা ওলগা। ভিলনভের অদূরে চেতেও দ্য চিলন নামক দ্বাদশ শতাব্দীর একটি প্রসিদ্ধ দুর্গ। বায়রনের কাব্যে এর বর্ণনা আছে। বনিভার্ডকে এখানে বন্দী করে রাখা হয়েছিল। দুর্গটির ৩ দিকে জল, একদিকে পর্বত। বনিভার্ডের কারাকক্ষটির গবাক্ষ থেকে যতদূর চোখ যায় কেবল জল আর আকাশ, আর উভয়ের হস্তগ্রন্থির মতো দিগ্বলয়। দেহকে যারা বেঁধেছিল কতটুকুই বা তারা বেঁধেছিল। আসল মানুষটি যে চোখের ফাঁক দিয়ে সারাক্ষণই ফাঁকি দিত, বরং বন্দী ছিল তার প্রহরীটা। ভিলা অলগার একপাশে হোটেল বাইরন নামক বৃহৎ হোটেল। রওলার সঙ্গে সাক্ষাৎ করতে এসে রবীন্দ্রনাথ নাকি এখানেই ছিলেন। রওলার কুটিরটির বাহিরটা নিঃস্ব। দেখলে প্রত্যয় হয় না যে এত বড় একজন সাহিত্যিক এরকম একটা অসুন্দর ছোট জরাজীর্ণ শালাতে থাকেন। কিন্তু ভিতরটা সাজানো, বসবার ঘরে বই ভরা শেলফ, বই ছড়ানো টেবিল, ফুলের সাজি, ফুলগাছের টব, দেয়ালে দেয়ালে ছবি ও দেয়াল জোড়া পিয়ানো। রওলার সাক্ষাৎ পাবার পর মুহূর্ত পর্যন্ত মনেই জাগেনি যে তার ঘরের অন্তর্বাহির তার নিজের অন্তর্বাহিরের প্রতিরূপক। দীর্ঘদেহ নুজুপৃষ্ঠ মানুষটি মুখখানি লাজুকের মতো ঈষৎ নত, মুখের গড়ন উল্টো করে ধরা পেয়ারা ফুলের মতো চওড়া, সরু, উঁচু নিচু। প্রশস্ত উন্নত ললাট, সুদীর্ঘ শানিত নাসা, ক্ষুধিত শীর্ণ কপোল, সুদগ্র সংকীর্ণ চিবুক। চোখ দুটিতে কতকালের ক্লান্তি, হরিণ শিশুর নিরীহতা। ওষ্ঠে গান্ধীর চেয়েও সরল হাসি, বেদনায় পাণ্ডুর।
সাদাসিধে পোশাক, নীলকৃষ্ণ স্যুট, টাই নেই, পাদ্রীসুলভ কলার। এক হাতে দারিদ্র্যের সঙ্গে অন্য হাতে অসত্যের সঙ্গে জীবনময় যুদ্ধ করে এসেছেন, তবু ক্ষান্তি নেই, কঠিন খাটছেন, সকালবেলাটা শুয়ে শুয়ে লেখেন। রামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী রচনায় এমন ব্যাপৃত যে লা মে আনশান্টে মন্ত্রমুগ্ধ আত্মার চতুর্থ ভাগ এখনো লেখা হয়ে উঠল না। মনীন্দ্রলাল বসুর পদ্মরাগের সুখ্যাতি করলেন, ওয়াগনারের কৃত জার্মান অনুবাদ পড়ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত-এর ভূয়সী প্রশংসা করে তার সম্বন্ধে ঔৎসুক্য প্রকাশ করলেন। শ্রীকান্ত-এর ইটালিয়ান অনুবাদ হয়েছে, ফরাসি অনুবাদ হচ্ছে। দিলীপ কুমার রায়ের কণ্ঠে ভারতীয় সঙ্গীত শুনে প্রীত হয়েছেন, মধ্যযুগের ইউরোপীয় ধর্মসঙ্গীতের সঙ্গে তার সাদৃশ্য লক্ষ্য করেছেন। কিন্তু মধ্যযুগের পরে উভয় সঙ্গীতের ধারা বিভিন্ন পথে প্রবাহিত হওয়ায় ভারতীয় সঙ্গীতের সঙ্গে আধুনিক ইউরোপীয় সঙ্গীতের বহুদূর ছাড়াছাড়ি ঘটে গেছে। এখনকার ইউরোপ ও সঙ্গীত গ্রহণ করবে কিনা নিশ্চয় করে বলতে পারলেন না। এতক্ষণ সহজভাবে কথা বলছিলেন আপনার লোকের মতো ঘরোয়াভাবে মৃদু মিষ্টি হেসে। যেই ভাবী যুদ্ধের সম্ভাবনার প্রসঙ্গ উঠল অমনি উত্তেজিত হয়ে পড়লেন রাজা লিয়ারের মতো। নির্বাণোন্মুখ শিখার মতো স্তিমিত নেত্রে আবেগ জ্বলে উঠল। দক্ষিণ হস্ত আবেগে উঠতে পড়তে লাগলো বেগময়ী ভাষার সঙ্গে তাল রেখে। তন্ময় হয়ে চেয়ার থেকে সরে সরে এসে খসে পড়েন বুঝিবা। গত মহাযুদ্ধের প্রারম্ভ থেকে তার হৃদয়ের এক স্থলে একটি ক্ষত আছে, সেই ক্ষতটিতে আঙ্গুল ছোঁয়ালে যাতনায় অধীর হয়ে ওঠেন। প্রতীতির সহিত বললেন, নেশনরা যতদিন না ঠেকে শিখছে যে এক নেশনের ক্ষতিতে সব নেশনের ক্ষতি, যুদ্ধ ততদিন থাকবেই। কাতর স্বরে বললেন, মানুষের ইতিহাসে যুদ্ধের দেখছি অবসান হলো না। তবু অসীম ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখলে আশার আমেজ থাকে। উদ্দীপ্ত হয়ে বললেন, আলো জ্বালান, আলো জ্বালান, দিকে দিকে আলো জ্বালিয়ে তুলুন। যুদ্ধের প্রতিষেধ শিক্ষা। শিক্ষা সম্বন্ধে আর্টিস্টের কর্তব্য নিয়ে কথা উঠল। আর্টিস্ট কি কেবল চিরকালের সৌন্দর্য সৃষ্টি নিয়েই থাকবে, না সকালের সমস্যা সমাধানেও সাহায্য করবে? বললেন, দুইই করবে। সকল যুগের জন্য কিছু, নিজের যুগের জন্য কিছু। মানুষের মধ্যে একাধিক আত্মা আছে, কোনোটার কাজ আর্টের পূজা, কোনোটার কাজ সমাজের সেবা। যে মানুষ আর্টিস্ট, সে মানুষ কেবল আর্ট চর্চা করে ক্ষান্ত হবে না, সে ভালোর সপক্ষে ও মন্দের বিপক্ষে প্রোপাগান্ডা করবে, ভলতেয়ার ও জোলার মতো অন্যায়ের বিরুদ্ধে মসিযুদ্ধ চালাবে। এর জন্য যে তার যুগোত্তর সৃষ্টির ক্ষতি হবে এমন নয়, কেননা তার যুগোত্তর সৃষ্টির ভার তার যে আত্মাটির হাতে, সে আত্মাটি কিন্তু সর্বক্ষণ সজাগ নয়। মানুষের একাধিক আত্মা আছে একথা রোলার অনেক রচনার স্থলেই পড়েছি, তবু মানুষের অখণ্ড ব্যক্তিত্বটা কেমন খণ্ড খণ্ড করে দেখার প্রস্তাবে মন সায় দিলে না। তাছাড়া সমস্যা তো প্রতি যুগেই আছে, প্রতি যুগেই থাকবে, সেই জন্য ভাববার ও খাটবার লোকও যুগে যুগে অবতীর্ণ হন। আর্টিস্ট তাদের কাজ কেড়ে নেবে কেন? তাদের বাহন হবে কেন? বিশুদ্ধ আর্টের দেবী কি বড় সহজ দেবী? অশ্বপত্ন পূজা না পেলে তিনি কি বরদান করেন? কালিদাসের যুগে সমস্যার জন্য কালিদাস কি করেছিলেন? গেটের যুগে সমস্যার জন্য গেটে কি করেছিলেন? জিজ্ঞাসা করলুম, শেক্সপিয়ারের যুগেও তো সমস্যা ছিল, তার সৃষ্টিতে তার ছায়া দেখি না কেন? তার সকালের প্রতি তার দায়িত্ব দেখি না কেন? উত্তরে বললেন, কিছু কিছু দেখি বই কি, কিন্তু তার যুগে হয়তো এ যুগের মতো বড় কোনো সমস্যা ছিল না। মন না মানলেও প্রতিবাদ করলুম না। এই যথেষ্ট যে আর্টিস্টকে রোল্লা দেশকালের অনুরোধে বিশুদ্ধ আর্ট চর্চা মুলতবি রাখতে বলছেন না, বিসর্জন দিতে বলছেন না, বলছেন শুধু তাই করে নিরস্ত না হতে, তাতেই আবদ্ধ না রইতে। রুশ নায়কদের মতো ফরমায়েশ দিচ্ছেন না যে, হে আর্টিস্ট, তুমি যুথের মনোরঞ্জন করো, যুথতন্ত্রে জয়গান করো, বলো বন্ধে যুথম। কিংবা ভারত নায়কদের মতো ফতোয়া দিচ্ছেন না যে, ঘর যখন পুড়ে যাচ্ছে তখন হে কবি, তোমার কাব্যবিলাস ছাড়ো, ফায়ার ব্রিগেডে ভর্তি হও। নেহাত যদি তা না পারো তো অন্যদের কর্তব্য সচেতন করতে সব রস ছেড়ে কেবল ঝাল রসের কবিতা লেখো। তিনি যা বলছেন তার মর্ম এই যে, মানুষের সমস্তটা যখন আর্টিস্ট নয়, তখন বিশুদ্ধ আর্ট সৃষ্টির অবসরে সে অপর কিছুও করতে পারে, এবং যেহেতু তার অস্ত্র হচ্ছে লেখনী কিংবা তুলিকা, সেহেতু তারই সাহায্যে সে ধর্মযুদ্ধ করলে ভালো হয়। এইটি লক্ষ্য করবার বিষয় যে, তিনি আর্টিস্টকে অন-আর্টিস্ট হয়ে যুগ-ঋণ শোধ করতে বললেও অন-আর্টকে আর্ট বলেননি, প্রোপাগান্ডাকে আর্টের থেকে পৃথক করে নত্যসত্ত্ব জ্ঞানের পরিচয় দিয়েছেন। কথায় কথায় বললেন, টাকার জন্য আর যাই করুন বই লিখবেন না, টাকার জন্য অন্য খাটুনি,
আনন্দের জন্য বই লেখা। তার নিজের যৌবনে তিনি দারিদ্রতায় শিক্ষকতা করেছেন, আরো কত কি করে স্বাস্থ্য হারিয়েছেন, কষ্টার্জিত স্বল্প পরিমিত অবসর সময়কে ফাঁকি দিয়ে সরস্বতীর সেবা করেছেন, কিন্তু সরস্বতীকে ফাঁকি দিয়ে লক্ষ্মীর সেবা করেননি। সমাজের প্রতি আর্টিস্টের দায়িত্ব প্রসঙ্গে বললেন, প্রত্যেক ব্যক্তির কর্তব্য কিছু করে কায়িক শ্রম করা। আর্টিস্টও যখন ব্যক্তি, তখন আর্টিস্টেরও এই কাজ করা উচিত। ম্যাদেলিন রওলার টিপ্পনী দিলেন, স্বয়ং কায়িক শ্রম করবার অবসর পাননি বলে রওলার একটা আক্ষেপ থেকে গেছে, তার শরীর ভেঙে পড়বার ওটাও একটা কারণ। কিন্তু যে মানুষ জগৎকে জাঁকস্তব দিতে পারেন, সে মানুষের শক্তি কায়িক শ্রমে অপচিত হলে কি জগৎ ক্ষতিগ্রস্ত হতো না? আর্টিস্ট যদি কায়িক শ্রমে হাত দেয়, তো ইতনষ্টস্ততভ্রষ্টের আশঙ্কা থাকে নাকি? ম্যাদেলিন রওলা বললেন, এমন কোনো কথা নেই। এই যে তিনি অর্থাভাবে ছেলে পড়িয়ে সময় ক্ষয় করতে বাধ্য হলেন, এর বদলে যদি কায়িক শ্রম করলে চলতো, অর্থাৎ অন্নবস্ত্রের জন্য আবশ্যক অর্থ জুটত, তবে তার স্বাস্থ্যের এ দশা হতো না, তিনি আরো কত সৃষ্টি করতে পারতেন। তাছাড়া তার বিশ্বাস, এই আত্যন্তিক স্পেশালাইজেশনের যুগে সর্বমানবকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখবার জন্য কিছু একটা করা দরকার, নইলে ঊর্ধ্ব শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষকে বুঝবে কি সূত্রে? যারা গতর খাটিয়ে খায় তাদের উপর থেকে যারা মাথা খাটিয়ে খায় তাদের অবজ্ঞা ঘুচবে কি করে? বুঝলুম, মহাত্মাজির সর্বভারতীয় যোগসূত্র যেমন চরকা, রলার সর্বমানবিক মিলনসূত্র তেমনি কায়িক শ্রম। উভয়ের মনের এই ভাবটি টলস্টয়ের সুরে বাঁধা। শ্রমীদের উপরে বিশ্রামীদের পরগাছা বৃত্তি পৃথিবীশুদ্ধ মানবপ্রেমিককে ভাবিয়ে তুলেছে। সমাজের যেসব দাস মক্ষিকা এত যুগ ধরে সমাজের রানী মক্ষিকাদের জন্য আনন্দহীন খাটুনি খেটে এসেছে, সেই সব দলিত মানব আজ ফনা তুলে দাঁড়িয়েছে। এটা হচ্ছে শূদ্র বিদ্রোহের যুগ। তারা বলছে, পেটের দায় তো প্রতি মানুষেরই আছে, একলা আমরা কেন খেটে মরব? এসো সকলে মিলে দায় ভাগ করে নিই, কায়িক শ্রম তোমরাও করো, আমরাও করি। শূদ্র বিদ্রোহের এই মূল ধোঁয়াটার জগৎ জুড়ে মহলা চলেছে, বৈশ্যরা ভয়ে কাঁপছেন, ক্ষত্রিয়রা ঘটা করে গোফে তা দিচ্ছেন, ব্রাহ্মণরা রফার উপায় খুঁজছেন। সাময়িক একটা রফার দিক থেকে রলা গান্ধীর প্রস্তাব মতো প্রতি মানুষের আংশিক শুদ্রীকরণের মূল্য আছে সন্দেহ নেই। এরা না বললেও ঘটনাচক্রে বাধ্য হয়ে শূদ্রধর্ম স্বীকার করতেই হবে সকলকে। ঘটনাচক্রে বাধ্য হয়ে সকলেই একদিন ক্ষাত্রধর্ম স্বীকার করেছিল। ঘটনাচক্রে বাধ্য হয়ে সকলকেই আজ বৈশ্যধর্ম স্বীকার করতে হচ্ছে। এখনকার দিনে এমন কোনো আর্টিস্ট আছেন, ব্রাহ্মণ আছেন, যিনি অন্নবস্ত্রের জন্য অর্থ উপার্জন করছেন না? কেউ আর্টের বিনিময়ে করছেন, কেউ অন্য কিছুর বিনিময়ে করছেন। আর্টের বেশ্যাবৃত্তি যার কাছে নীতিবিরুদ্ধ, আর্টেতর বৈশ্যবৃত্তি তার ভরসা। রমা টাকার জন্য বই লেখেননি, কিন্তু স্কুল মাস্টারি করেছেন। রবীন্দ্রনাথ টাকার জন্য বই লেখেননি, কিন্তু জমিদারি করেছেন। দায়ে পড়ে পরধর্মের শরণ না নিয়ে যখন উপায় নেই, তখন শূদ্রোচিত কায়িক শ্রম ভালো না বৈশ্যচিত মস্তিষ্ক বিক্রয় ভালো? রলার মতে প্রথমটা, যদিও কার্যত তিনি দ্বিতীয়টার আশ্রয় না নিয়ে পারেননি। কারণ হাতের দাসত্বের চেয়ে মাথার দাসত্বের বাজার দর বেশি, এক বলশেভিক রাশিয়া ছাড়া সর্বত্র। কিন্তু একটা না একটা দাসত্ব কি করতেই হবে চিরকাল? এমন দিন কি আসবে না যেদিন মানুষ মাত্রই সর্বতোভাবে স্রষ্টা হবে নিজের নিজের ক্ষেত্রে, বিচ্যুত হতে বাধ্য হবে না স্ব স্ব ধর্ম থেকে? শূদ্রত্বের অগৌরব সকলে মিলে ভাগ করে নিলে তো রোগের জ্বর মরে না, সকলে মিলে রোগে ভোগা যায় মাত্র। লেবারের ডিগনিটি প্রমাণ করার জন্য সকলে মিলে ম্যানুয়াল লেবার করলে তো বেগার খাটা নিরানন্দ অপ্রমাণ হয় না। কর্মের দাসত্বকে কর্তব্য আখ্যা দিয়ে নিজেদের ভোলানো হয় মাত্র। প্রতিভার প্রেরণায় যে মানুষ চাষ করে সুতো কাটে, সে মানুষের শূদ্রত্বে দাসত্বের গ্লানি কোথায় যে তাই ভাগ করে নেবার জন্য রলাকে চাষ করতে হবে, রবীন্দ্রনাথকে চরকা কাটতে হবে? সমাজ ধনী হবে যদি প্রতি মানুষের প্রতিভা পায় আপন আপন চরিতার্থতা। বিকজ ব্যক্তিত্বের বৈচিত্র্য স্বীকার করে যে জটিল সামঞ্জস্যের সৃষ্টি হবে, সেই সামঞ্জস্যই তো সমাজের আদর্শ, সেই তো সনাতন, সেই তো সম্পূর্ণ। চাতুর্বর্ণের সাংকর্য ঘটিয়ে দিয়ে বৈচিত্র্যধ্বংসী বহিঃসাম্য স্থাপনা করলে সাময়িক একটা রফা তো হয়, কিন্তু এতে মানুষের তৃপ্তি নেই। মানুষ চায় সৃষ্টিত্বের স্বাধীনতা, এছাড়া আর সমস্তই তার পক্ষে দাসত্ব। শূদ্রকে দাও সৃষ্টিত্বের স্বাধীনতা, তার শ্রম হোক তার কাছে গান গাওয়া, ছবি আঁকার মতো আনন্দময়,
তার শ্রমের পুরস্কারে সে রাজা হোক, কিন্তু অশূদ্রকে স্বধর্মচ্যুত করে পূর্ণত হোক অংশত হোক শূদ্র করো না। তার বীণা তুলি কেড়ে নিয়ে তাকে কাস্তে হাতুড়ি ধরিও না, মাত্র আধা ঘন্টার জন্য হলেও তাকে দিয়ে চরকা কাটিও না। কায়িক শ্রম সম্বন্ধে আমার এইসব ধারণা আমি রলাকে জানাইনি। জানালে সম্ভবত তিনি বলতেন যে একই মানুষকে ব্রাহ্মণ শূদ্র দুই হতে পারে না, প্রতি মানুষের মধ্যে যে একাধিক আত্মা আছে। মেটারলিঙ্ক নাটক লেখেন, লাঙল ঠেলেন, মৌমাছি ও পিঁপড়েদের তদারক করে প্রামাণ্য বিজ্ঞান গ্রন্থ লেখেন, তার তাহলে গোটা তিনেক আত্মা। কোন রকম কায়িক শ্রমের প্রতি যার একটু আত্মার অরুচি নেই, এমন মানুষ সম্ভবত একজনও পাওয়া যাবে না। এমন যদি তিনি বলতেন তবে আমি আপত্তি করতুম না। নিজেকে নানা দিকে কুশলী করবার স্বাদ মানুষ মাত্রেই আছে। এই স্বাদ যদি মানুষ মাত্রটাকে সুতো কাটা নামক কাজটিতে কৃতী হতে প্রেরণা দেয়, তবেই সে চরকা ধরবে নতুন স্পেশালাইজেশনের প্রতিকার স্বরূপ, কিংবা সর্বতোভাবে আত্মসম্পূর্ণ হবার দুরাশায়, কিংবা সর্বমানবের সঙ্গে যুক্ত হবার ধারণায় যদি ধরে বা ধরতে বাধ্য হয়, তবে সেটা হবে তার সৃষ্টির সতীন, তার অন্তরের দাসত্ব। আধা ঘন্টার জন্য হলেও সেটা তার স্বাধীনতার শ্বাসরোধী। সার্বজনীন দাসত্বের দ্বারা সর্বমানবের যে একীকরণ, সে মন্ত্রের উদ্গাতা যদি রওলা, গান্ধী, টলস্টয় হন, তবু সেটার ছদ্মবেশী জড়বাদ। মনীন্দ্রলাল জিজ্ঞাসা করলেন, এ যুগের লোক কাব্য পড়ে না কেন? রওলা বললেন, এ যুগের লোকের সুখ দুঃখের কথা কাব্যে কেউ লেখে না বলে। ভিক্টর হুগোর মতো জনসাধারণের কবি থাকলে জনসাধারণ কাব্য পড়ত বইকি। এবার তার মনের আরেকটা কোণ ছোঁয়া গেল। তার কাছে আর্টের অভীষ্ট সমঝদার, আলটিমেট সমঝদার জনসাধারণ। জনসাধারণের জন্যই আর্ট। তিনি একদিন পিপলস থিয়েটার এর পরিকল্পনা দিয়েছিলেন। যা কিছু সুন্দর, যা কিছু শিব, তা থেকে যদি একজন মানুষও বঞ্চিত থাকে তবে আর্টিস্টের আনন্দ অপূর্ণ থেকে যায়। তা বলে তিনি কোথাও এমন বলেননি যে জনসাধারণের আর্ট জনসাধারণের দিকে নেমে যাবে। অন্যত্র তিনি বলেছেন, খাঁটি আর্টের আবেদন এমন গভীর যে নিম্নতম অধিকারী হৃদয়ও তাতে সাড়া দেয়। প্রমাণ শেক্সপিয়ারের নাটক। ও জিনিস বোঝবার জন্য বৈধকদের দরকার থাকতে পারে, কিন্তু বোধ করবার পক্ষে প্রকৃতি যা দিয়েছে তাই যথেষ্ট। শেক্সপিয়ার দেখবার জন্য ইতর সাধারণের আগ্রহ শিক্ষিতদের আগ্রহকে ছাড়িয়ে যায়। চা খেতে খেতে শেষ কথা হলো সাহিত্যের স্বাস্থ্য রক্ষা সম্বন্ধে। সাহিত্যের প্রভাব যদি নৈতিক অরাজকতা ঘটে, তবে তার জন্য কি সাহিত্যিক দায়ী হবে? বললেন, ধর্মের প্রভাবে জগতে কত যুদ্ধই ঘটে গেছে, তার জন্য কি কেউ ধর্ম সংস্থাপকদের দায়ী করে? সাহিত্যিক যদি সুস্থ মনা হয়ে থাকে তবে সমাজের সত্যিকার আদর্শের সঙ্গে সাহিত্যের সত্যিকার আদর্শের বিরোধ হবে না। আর যদি অসুস্থ মনা হয়ে থাকে তবে তার রচনাকে সাহিত্য নাম দিয়ে সাহিত্যকে সাজা দেওয়া সাজে না। রওলার কথাগুলির প্রতিলিপি দিতে পারলুম না, ভাব ছায়া দিলুম। এইখানে বলে রাখি যে এই আলাপ আলোচনার অধিকাংশই হয়েছিল মণিদাতে ও রওলাতে, এবং আমি ফরাসি ভালো বুঝতে না পারায় তথা রওলা ইংরেজি আদৌ না বলতে পারায় মণিদার ও কুমারী রওলার উপরে আমাকে এতটা নির্ভর করতে হয়েছে যে এই লেখায় অনেক ভুলচুক থেকে গিয়ে থাকতে পারে। তবু মোটের উপর এতে কিছু এসে যাবে না, এই জন্য যে এই আলাপ আলোচনার আগে ও পরে বহুবার আমি রওলার মতবাদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচিত হয়েছি। এসব তার মুখে নতুন শুনলুম এমন নয়। আমরা তার কথা শুনতে যাইনি, আমরা গিয়েছিলাম তাকে শুনতে ও তাকে দেখতে। কাব্য পড়ে যেমন ভাবি কবি তেমন কিনা এইটি জানবার জন্য প্রত্যেকেরই একটি স্বাভাবিক কৌতূহল থাকে। সৃষ্টি দেখে স্রষ্টার যে কল্পমূর্তিটি গড়া যায়, বাস্তবের সঙ্গে তার তুলনা করে না দেখা পর্যন্ত যেন সৃষ্টিটাকেই পূর্ণরূপে দেখা হয় না। জাঁ ক্রিস্তফের স্রষ্টাকে তার ফটোর সঙ্গে মিলিয়ে মনে মনে যে কল্পমূর্তিটিকে গড়েছিলাম, সে মূর্তিটিকে ভেঙে ফেলতে হলো বলে দুঃখ হলো, কিন্তু মানুষটিকে ভালোবাসতে বাধল না। বলিষ্ঠ মনা পুরুষের বাহিরটা বলিষ্ঠ দেহ পুরুষের মতো হয়ে থাকলে শ্রদ্ধা বাড়ত, কিন্তু ঐশ্বর্যময় মনের বাহিরটা শিশু ভোলানাথের মতো দেখে মমতা জন্মালো। দেহে মনে সুসমঞ্জস পার্সোনালিটি বলতে আমি একমাত্র রবীন্দ্রনাথকেই দেখেছি। গান্ধীকে দেখে নিরাশ হয়েছিলাম, রওলাকে দেখেও হলুম। এদের দেহ এদের মনের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ও আগুনকে ঢেকেছে। সন্ন্যাসীর গায়ের বিভূতি যেমন তার অন্তরের তপস্যাকে ঢাকে, কিন্তু যেমন গান্ধীর প্রতি তেমনি রওলার প্রতি এমন একটি মমতা জাগলো যেমনটি নিছক গুণী ব্যক্তির প্রতি জাগে না। ভালোবাসা ও ভালো লাগার মধ্যে কোনখানে যে একটি সূক্ষ্ম রেখা আছে, চিন্তা করে তার নিরিখ পাইনে, বোধ করে তার অস্তিত্ব জানি। এক একটা বিরাট পার্সোনালিটির সংস্পর্শে এলে
এই বোধক্রিয়াটি একান্ত সুস্পষ্ট হয়ে ওঠে।